আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছু কথা বলার জন্য আপনাদের এই মুহূর্তে আমি লাইভে আসছি। এখন আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ আমাকে জানাবেন, এবং আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। অনেক কথাই বলতে চাই, বলতে পারছি না। অনেক কথাই বলার ইচ্ছা আছে, কথা বলতে হবে। কারণ হচ্ছে যার জন্য চুপ হয়ে আছি, যার জন্য এত বছর চুপ ছিলাম, যার কারণে অনেক মিথ্যে কথা মাথায় নিয়ে ঘুরছি, যার কারণে নীরব ছিলাম, সেই মানুষটাই যদি ধন্যবাদ বিশ্ব কেমন আছো তুমি, সেই মানুষটাকেই যদি কেউ দূরে সরায় নিয়ে যায়, সেটা জোর করে হোক, কোনো ব্রেন ওয়াশ করে হোক, সেটা কুফুরি করে হোক, যেভাবেই হোক যদি নিয়ে যায়, তখন আসলে চুপ থাকার কোনো মানে হয় না। আপনার দেয়াল যদি পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন আপনার যতটুকু শক্তি আছে, ততটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন একটু সামনে আগায় যাওয়ার। তো আমি কোনো লড়াই করব না, আমি কোনো কিছু বলবো না। আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে কোনো একটা লাইভে আমি বলছিলাম যে আমারকে নিয়ে অনেক কথা এই সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে, অনেক মিথ্যা অপবাদ আমাকে আমার পরিবারকে দেওয়া হয়েছে। আমি এর কোনোটাই ইভেন আমার পরিবার কেউই এটার প্রতিবাদ করি নাই। এখন প্রতিবাদ করি নাই তার মানে কি আমরা সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড না? আমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানি না? আমরা কি সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ করতে জানি না? কোনটা জানি না? আমি এর আগেও বলছি যে ই কমার্সের বিজনেস, অনলাইন বিজনেস যখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন করে, তখন আমিও ছিলাম, আমিও করে আসছি। আসসালামু আলাইকুম কাউসার ভাই, আমার লিডার। যাই হোক, তো চাইলেই আমি এগুলার প্রতিবাদ করতে পারতাম, আমি কাউন্টার দিতে পারতাম যে এই মিথ্যাচারগুলা কেন আমার নামে অথবা আমার পরিবারের নামে কেন করা হচ্ছে। আল্লাহরই কি খেলা, আমার কিছু করতে হয় নাই, আমি কাউকে একটা টু শব্দও বলি নাই, কিন্তু উপরওয়ালাই সব কিছু নিয়ে আসছে, উপরওয়ালাই সব কিছু বের করে দিচ্ছে। ইদানিং আমি গত 6-7 বছরে 8 বছরে আমি কোনো দিন অনলাইনে কারো লাইভ, কারো জামা বিক্রি, কাপড় বিক্রি, কারো গালাগালি, কারো কি, এগুলো আমি কখনো শুনি নাই, শুনতে চাইও নাই, আমার কোনো দিন আগ্রহও ছিল না। তো ইদানিং শুনছি, গতকালকেও মৌসুলতানা নামে একজন বলতেছে যে আমার নামে যে মিথ্যাচারটা করা হয়েছে সেটা আবার সে রিপিট করছে। তো এগুলার প্রত্যেকটার জবাব আমি দিব। এখন যেটা হচ্ছে সেটা বলবো রুবায়েত ফাতিমা তনিকে, মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো, কারণ আমি এখানে বলতে এই কারণেই বাধ্য হচ্ছি যে তুমি আমার ফোন রিসিভ করতেছো না, তুমি মেসেঞ্জারে আমার রিপ্লাই দিচ্ছ না, ইভেন মেয়েটাকে দিয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলাচ্ছ। আমি একটা কথাই তোমাকে বলে দিব, সেটা হচ্ছে মেয়েটারে
ভালো শিক্ষা দিতে না পারো, কুশিক্ষা দিও না। কারণ ভালো শিক্ষা তোমার কাছ থেকে মানে কী পাবে আমি জানি না, কুশিক্ষাটা অন্তত দিও না। এর আগেও আমি ঢাকায় যেয়ে ঘুরে আসছি দেখা করার জন্য, বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম। তুমি উত্তরাতে অথবা গুলশানের থেকে তুমি মেয়েটাকে দিয়ে বলাইছো যে তুমি মাওয়াতে ছিলা। ওই দিন রাতেই আবার ফেসবুকে পোস্ট দিলা উত্তরা রেস্টুরেন্টে তুমি সারফরাজ আর সানভি। তো এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিটাচ করতেছো, এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না। একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো, একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো। হ্যাঁ, এখন যে ধরনের কথা বলতেছো সে হচ্ছে আমার মেয়ে, আমার বড় মেয়ে। হ্যাঁ, তো আমি তো এই কুফুরি কালাম এগুলো আমি ভয় পাই না। হ্যাঁ, ছোট মেয়েটার উপরে এই ধরনের কাজ করাটা আসলে খুব বাজে একটা হয়েছে। কারণ গতকালকেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ওই যে মৌ সুলতানা বলতেছে তুমি নাকি ইদানিং গাড়ি দিয়ে করে এই তান্ত্রিক মান্ত্রিক নিয়ে ঘুরে বেড়াও। আর আমার কথা হচ্ছে তুমি যদি এগুলো নাই করো, মেয়েটাকে 1 সপ্তাহের জন্য আমার কাছে দাও, 1 সপ্তাহ আমার কাছে থাকুক। দেখাই করতে দিচ্ছ না। আমার এখন পুলিশ প্লাজায় যায় সানভির সাথে কেন দেখা করতে হবে? এত বছর যদি তোমার বাসার নিচ থেকে আমি আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি, ঢাকায় যদি তারা নিয়ে আমি ঘুরতে পারি, এখন আমার পুলিশ প্লাজায় কেন যেতে হবে? এর সদ উত্তর কিন্তু সানভি দিচ্ছে না। তোমরা তো দিচ্ছই না, কারণ তোমরা যেভাবে ওরে শেখাচ্ছ সেটা তো আর সে বলবে না, কারণ ওই জায়গায় নাই, ওই জায়গায় সে নাই, ওই জায়গায় তোমরা রাখো নাই। তোমার এই তন্ত্রমন্ত্র সে ওই জায়গায় তারা রাখতে দেয় নাই। এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। অন্তত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমার ফ্যামিলিতে 10টা আমার গোষ্ঠীতে যদি 10 জন মানুষ থাকে, এর মধ্যে যদি একজন থাকে আমার টাকা পয়সা নাই ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। গাইটালের কন্ট্রাক্টর বাড়ির ছেলে আমি, গাইটাল কন্ট্রাক্টর বাড়ির ছেলে আমি। অনেক নিজেরে আড়াল করে রাখছি, অনেক গোটায় রাখছি, কোনো প্রতিবাদ করি নাই। হ্যাঁ, এখন তুমি বলাচ্ছ মেয়েটারে দিয়া যে আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে যাই। আর ভাইরাল হইলে আমি আরও 8-10 বছর আগেই হইতে পারতাম। আমার এইগুলা করে মানুষের গালাগালি করে আজে বাজে কথা বইলা আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না। আমি বলে দিচ্ছি, যদি ওর সাথে আমার দেখা করতেই হয়, সানভির সাথে পুলিশ প্লাজায় গিয়ে দেখা করবো না। বাবা মেয়ের সম্পর্ক কোনো বাইন্ডিংসের ভিতরে থাকতে পারে না। হ্যাঁ, কারণ আমার জানা মতে সানভির সাথে আমার এমন কোনো কিছু হয়ে যায় নাই, এবং যার কারণে সে আমার সাথে দেখা করতে, ইভেন সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে, অডিও কলে কথা বলতে, সে আমার সাথে একমাত্র ভয়েস টেক্সট ছাড়া সে আর কোনো কথা বলে না। কারণ ভিডিও কল আর অডিও কলে তো আসলে শিখায় দেওয়া বলে বলা যাবে না। আমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি। প্রবলেম থাকলে তোমার সাথে আমার ছিল, তোমার ফ্যামিলির কারোর সাথে আমার প্রবলেম ছিল না। প্রত্যেকটা মানুষকে আমি রেসপেক্ট করি, ওনারা রেসপেক্টের জায়গায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ অন্যায় করবে আপনারা বসে বসে সহ্য করবেন? হ্যাঁ, তো এমন কিছু হয়ে যায় নাই যার কারণে যে সে বাবা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে, বাবা বেঁচে থাকতে সন্তান আলাদা হয়ে যাবে, এইগুলা তো কোনো ধরনের মানে এই ইয়ার মধ্যে পড়ে না। অতীতে অনেক কিছু সহ্য করে আসছি, সব কিছু সহ্য করে আসছি, নীরবে সহ্য করে আসছি, বোঝানোর চেষ্টা করছি, অনেক কিছু করছি। কিন্তু এই সহ্য করার মানে এই না যে শোয়েব হচ্ছে দুর্বল চিত্তের একটা মানুষ। সহ্য করার মানে এই না যে আমি খুব দুর্বল, আমি ভেঙে পড়ার মানুষ না।
মানুষ কিন্তু টেনে হিস্ট্রি অনেক কিছু খুঁজে বের করে ফেলতেছে, অনেক কিছু খুঁজে বের করতেছে, সেটা হোক মিথ্যে হোক ভালো, যে যাই হোক একটা কিছু তো হবে। হ্যাঁ, হয় কেউ মানে কিছু না ঘটলে তো আর কিছু রটে না, অবশ্যই কিছু ঘটছে যার কারণে কিছু না কিছু রটতেছে। কিন্তু যদি এটা সানভিকে বোঝানো হয় যে এইগুলা আমি করাচ্ছি, আমি ভাইরাল হওয়ার জন্য করাচ্ছি, এটা একান্তই মানে ভুল একটা ধারণা। এবং যারা করতেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইভেন আমি দেখাইতে পর্যন্ত পারবো যে আমি কারো কাছে কোনো ধরনের ইনফরমেশান, কারো কাছে কোনো ধরনের কথা, কেন আমার কি মুখ নাই? আমি এইখানে যদি লাইভ করতে পারি, আমি এখানে বলতে পারবো না? আরেকজন যদি আমার বলাইতে হবে কেন? লোক ভাড়া করে আমার বলানোর তো দরকার নাই, আমি বলতে পারি। আমার কাছে হাজারটা লাইন আছে নিজের সব মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, হাজারটা লাইন আছে, হাজারটা কথা আছে আমার, আমি যদি বলতে চাই। কালকে একজন বলতেছে যে সানভি নাকি হসপিটালের বারান্দার মধ্যে, সদর হসপিটালের বাথরুমের সামনে। সানভি সিজার হয়েছে তখনের সময় 2014 সালের মে মাসের 2 তারিখে যখন সানভি সিজার হয়েছে, তখনের সময় 2014 সালের বেস্ট ক্লিনিক ছিল হচ্ছে ইশাকা নার্সিংহোম। আজকে বলে দিচ্ছি, ইশাকা নার্সিংহোম আপনারা যদি পারেন খবর নিয়ে দেখতে পারেন। তখন ওইটার সিভিল সার্জন ছিল, কিশোরগঞ্জের সিভিল সার্জন ছিলেন হচ্ছে ডাক্তার হাবিবুর রহমান, এবং এটা হচ্ছে তার নিজস্ব ক্লিনিক। এখন নতুন করে একটা ভবন করা হয়েছে। তখনের সময় এটা ছিল সবচেয়ে বেস্ট একটা ক্লিনিক, এবং ওইখানেই সানভির মার সিজার হয়েছে এবং ওখানে সানভির জন্ম হয়েছে। সানভির মা অসুস্থ ছিল, আমি তখন ঢাকায় ছিলাম। হ্যাঁ, রাত্রে 11টা 11:30 দিয়ে মেবি ওখানে তার অ্যাডমিট করা হয়েছে। আমি রাতে আসতে পারি না, আমি ভোরবেলা আসছি। আইসা যখন দেখছি, আমার এখনও আমার কভার পিকচারে আমার ছবি, আমার সানভির ছবিটা দেয়া আছে হাসি মুখে। আমি ওই ক্লিনিকের দোতলায় কেবিনে সে ছিল, এবং ওইখানে আইসাই আমি সানভিরে প্রথম তুলে নিই। আপনারা চাইলে এখানে আইসা কাগজপত্র দেখতে পারেন। আমার কাগজপত্র ঘাটানোর কারো প্রমাণ দেওয়ার দরকার নেই, কাউরে প্রমাণ দেওয়ার দরকার নেই আমার। এটুকু বলে দিলাম যে এটা মিথ্যা কথা। এই যে আমার ফ্যামিলির উপরে 10 টাকার বড়ি নাকি এগুলা যে বলা হয়েছে, এগুলা টোটালটাই মিথ্যা কথা। আমার ফ্যামিলি এমন হয়ে যায় নাই, হ্যাঁ, যে এই 10 টাকার বড়ি তারপরে এই সদর হসপিটালের বাথরুমের সামনে বারান্দায় বাথরুমের ভিতরে পড়ে থাকতে হবে, এই অবস্থায় আল্লাহ আমার এখন পর্যন্ত নেয় নাই, আমার পরিবারের না নেয়। আমার টাকা না থাকলেও আমার আত্মীয় স্বজনের বহুত, তারা আমাদেরকে অনেক ভালোবাসে এবং আমাদের বিপদে আপদে হেল্প করার মতো বহুত মন মানসিকতা মানুষজন আমাদের আল্লাহর রহমতে আছে, যারা শত শত কোটি টাকার মালিক এরকমও আছে আল্লাহর রহমতে। আর কোটি টাকা থাকলে যে একজন আরেকজনকে হেল্প করে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে একান্তই মানে ব্যক্তিগত ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। কার মন মানসিকতা কীরকম, হ্যাঁ, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে ডিফারেন্ট না রুবেল হয়েছে রে বন্ধু জীবনে। এই যে পাপ করলে যেটা হয়, হ্যাঁ, মানুষের ভুল করলে একবার শাস্তি হয়, আমার একটু পরপর হয় আর কি। হ্যাঁ, এটাই হয়েছে, আর কিছু হয় নাই। কারণ এই মানুষের সামনে কান্নাকাটি করে আইসা, হ্যাঁ, একজনকে একটা কথা বিশ্বাস করায় দিয়া, আরও অনেক কথাই আছে, এগুলো তো আমি এখন বলবো না, আমারে দিয়া বলায়ও না। এইটুকু কথাই আমি বলতে চাই নাই। দয়া করে, হ্যাঁ, মেয়েটার সাথে আমার রিলেশনটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলায়ও না। আমি একটা কথা বলে দিলাম, কারণ এই কথাগুলো আমার এখানে এসে বলতে হইতো না। কারণ হচ্ছে যদি আমি তোমারে সেভারাল টাইম আমি তোমারে SMS করছি, আমি তোমারে ফোন করছি, তুমি আমার ফোন ধরো নাই, আমি তোমার মেসেজ করছি, তুমি আমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই, যার কারণে আমার এখানে বলতে হয়েছে, আমি এখানে বলতে বাধ্য হয়েছি। কারণ আমার মেয়েটারে যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ, তারে কুফুরি করে যে কাজগুলা করতেছো, তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আইসা লাগে, এক কথা কলিজার মধ্যে আইসা লাগে। হ্যাঁ, এই কারণে আমি বাধ্য হয়েছি। এত সহ্য মানুষ করতে পারে না। আমি যেভাবে করতেছি, মাগরিবের আজান দিতেছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমার আরও ধৈর্য দিক, আমি দেখতে চাই। আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে, সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে, পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবে না। কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে?
আমার পুলিশ প্লাজায় কী কারণে যেতে হবে তার সাথে দেখা করার জন্য? আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো, আমি কি চুক্তিটা দেখায় দিব মানুষরে? হ্যাঁ, আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচারগুলো তুমি মেয়ের কানের মধ্যে শোনাইতেছো, এগুলোকে আমি দেখাই দিব? এগুলারও তো প্রমাণ আমার কাছে আছে, আমি তো কারোর কাছে দিই নাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে, কই আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ইউটিউবার বলতে পারবে যে আমি একটা কথা বলে তাদেরকে একটা প্রমাণ দেখাইতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি? সব সময় চাইছি আমি আমার মতো করে নিরিবিলি থাকতে। আমি আমার কাজের বাইরে বন্ধু বান্ধবের সাথে পর্যন্ত আড্ডা দিই না। অনেক বন্ধুরার সাথে আমার এই কারণে আমি আলাদা হয়ে আছি। হ্যাঁ, এখন আর আমার খায়া দেয়া কাজ নাই যে আমি এখন ভাইরাল হয়ে ফেসবুকের পিছনে আমার এই ধরনের ইনকাম করতে হবে। আল্লাহ আমার যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর ভাইরাল হওয়ার মতো কিছু হইলে আমার আরও আগে হইতে পারতাম, আরও আগে হওয়ার সুযোগ ছিল। সানবিটা কিশোরগঞ্জে যখন আসছে, ওরে নিয়ে আমি দিনের বেলা কখনো বাইরেই যাই নাই, নিয়ে গেছি ওরে মাস্ক পরায় বিভিন্নভাবে নিয়ে গেছি, যাতে অন্তত কেউ যাতে তারে চিনতে না পারে। অন্তত আমি চাই নাই কোনো দিন ইয়ে করতে। সানবিকে জিজ্ঞেস করে দেখতে পারেন, তুমিও জিজ্ঞেস করে দেখতে পারো তোমার মেয়েরে। সে অনেক জায়গায় যাইতে চাইছে, ঘুরতে চাইছে, আমি কমফোর্ট ফিল করি নাই যে মানুষ টানা হেঁচড়া করবে। পায়ে গেছি সানবির বাবারে এই ধরনের কথাবার্তা বলবে, সানবির বাবারে পায়ে গেছি, এই ধরনের পোস্ট, এই ধরনের কারণ এখন আনাচে কানাচে, অলিতে গলিতে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, কে কোন দিক দিয়ে কোন ছবি পোস্ট করবে, এই সমস্ত কারণে মেয়েটারে নিয়ে কোনো দিন ভালোভাবে ঘুরতেও যাই নাই, কোনো কিছু করিও নাই। সবসময় চাইছি বাসার মধ্যে থাকুক, সবার সাথে থাকুক, তারে নিয়ে এই করছি। মার্কেট করতে গেছে এখানে আইসা আম্মার সাথে, ছোট বোনের সাথে পাঠাইছি, ওরা বুরকা পরে সবসময় যেভাবে চলে, হিজাব করে যেভাবে চলে ওভাবে চলছে। আর এখন মেয়েটারে দিয়ে বলানো হচ্ছে যে আমি যেচে যায় মানে ভাইরাল হতে চাইছি, তোমার একটা পোস্ট দেখাইতে পারবো, আমার প্রোফাইল তো আর লক করা নাই। কারণ মানুষ অনেক কিছুই বের করে ফেলছে, অনেক কিছুই হয়তো বা সামনে বের হবে, অনেক কথাই চলে আসবে, বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের, কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা। হ্যাঁ, তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত, আমার মেয়ের সম্মানটা জড়িত। আমি সবসময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে, ঢাকায় থাকতেছে, ঠিক আছে থাকুক, পড়াশোনা করতেছে করুক, আর যেহেতু ও ওইখানে আছে, আচ্ছা থাকুক। কিন্তু বিষয় হয়েছে যে আমি অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটারে দিয়ে মানে যে টিকটক ফিকটক করানো, শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা। আমি তো নর্তকীর ঘরের, আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে, আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায়, আমার মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাইবা। এই মেয়ে তো আর আমার, হ্যাঁ আমি জন্ম দিই নাই। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করব। তোমার কি? অবশ্যই আমার, কারণ তোমার সাথে আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সব কিছু জড়িত, তুমি আমার রক্ত, এটা আমার প্রবলেম, এটা ইসলামিকভাবে প্রবলেম, এটা সামাজিকভাবে প্রবলেম, এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সব দিক দিয়েই প্রবলেম, অনেক দিক দিয়ে প্রবলেম এগুলা। অনেক মানুষ আমার অনেকভাবে প্রশ্ন করে, অনেক ধরনের কথা বলে। আমি আগেও বলছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমার বাসায় পর্যন্ত চলে আসে আমার খোঁজে। আমি তো কোনো দিন কারোর সামনে যায় কথা বলি নাই। তোমার লয়ারই আমারে ফোন করছিল, জান্নাত, তোমার লয়ারই আমারে ফোন করছিল। আমি তো ওনারা কোনো কিছু বলি নাই।
আমি ওনাকে কখনোই কোনো কিছু বলি নাই। মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখাইবা, উল্টাপাল্টা কথা বলাইবা, মেয়েটারে কুফুরি করে তারে আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায়ে তুলবা, এইগুলা আল্লাহ তো মাইনা নিবে না, আল্লাহ মাইনা নিবে না। আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার। আল্লাহ রাসূলরেও কুফুরি করা হয়েছে, কিছু করতে পারে নাই। তুমি যদি নাই করো কুফুরি, যদি নাই করো, আমাকে মেয়েটাকে 15 দিনের জন্য আমার এখানে দাও, 15 দিনের জন্য আমার কাছে দাও। আমার সানভির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি, আবার দিয়ে আসতে পারি, তারা নিয়ে যদি আমি ঘুরে ফিরে 300 ফিটে তার বার্থডে কেক কাইটে যদি তারা বাসায় দিয়ে আসতে পারি, আমার এখন কেন পুলিশ প্লাজায় গিয়ে আমার সানভির সাথে আমার দেখা করতে হবে? এটার কি কারণ? মেয়েটার কানটারে বিষয়ে তুলছো যে আমি তার সাথে রাব ব্যবহার করি। কোন জায়গায়? সে তো একবারও বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি, কোন জায়গায় করছি। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মার কাছ থেকে সন্তান সব। বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না, বাবারা কখনোই সবসময় ঘরের মধ্যে থাকে না। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে। সে আজকে আমার মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না, তাইলে তোর বাবাকে? এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল, এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে, তাহলে এখন ওরা তো খুঁজে বেড়াবে যে সানভি তো অস্বীকার করছে শোয়েবরে যে শোয়েব তার বাবা না, তাইলে ওর বাবাকে এবার খুঁজি। তোর মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। ধৈর্যের সব কিছুর একটা লিমিট আছে। তুমি ভাবছো কি যে শোয়েব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে, এটা বোধহয় বুধাই, এটা এমনিই থাকবো? বিষয়টা কি এরকম? সব ডিসিশন তুমি নিয়ে নেবা, মেয়ে তোমার কাছে থাকে, তার মানে এই না যে মেয়ে ভাইসে আসছে, বিষয়টা এরকম না। অন্যায় সহ্য করছি, তার মানে এই না যে আমি সব কিছু সহ্য করে নিয়ে যাব। আজকে আমার সন্তান যদি অন্যায় করে, আমার তারও আরও 2টা মেয়ে আছে, অন্যায় করে আমি তাকে শাসন করব, তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব। এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব। মার পেট থেকে কোনো সন্তান, কোনো মানুষ কখনো সব কিছু স্বয়ংসম্পূর্ণভাবে শিখে আসে না। তাদেরকে শিখাইতে হয়, একটু একটু করে শিক্ষা দিয়ে উঠতে হয়। তারপরে হয়তোবা একটা সময় যায় তারা লাইন ধরে থাকে, অথবা বেলাইনে চলে যায়। ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না। এখন যদি আমি একটা ডিসিশন নেই, সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই, কারণ আমার এই বয়সটা, আমার এই বুদ্ধিটা, এই মেধাটা আমার আল্লাহ আমারে দিছে। ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমারে দিছে, এখন আমি জাস্টিফাই করব। বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা, সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না, এটা তারে দিয়ে যেতে হবে। আল্লাহ তো দিয়েই দিছে তারে। তো সে যদি ভুল করে, ভুল বলে, মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল। আমি গেলাম ঢাকায়, বাসার নিচে দাঁড়াইছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম। তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আছি মাওয়াতে, তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাইকে তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন, যে তুই বা তোর বাবা আসছে কিশোরগঞ্জ থেকে দেখা করতে, তুই মিথ্যা বলিস কেন? তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই। মেরে দিয়া ফোন পিক করাইছো শত ফোন দেওয়ার পরে। সে বলে মাওয়াতে আছে, আমি এখন দেখা করতে পারবো না। ভয় কিসের আমার সাথে দেখা করাইতে? ও আমার সাথে দেখা করাইলে কুফুরি কেটে যাবে, বিষয়টা এরকম। আমি জানি আমার সানভি আমার চোখের দিকে তাকায়, সে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে কখনোই করতে হবে না। আমি তো চিনি আমার সানভিকে। ওর ছোটোবেলা থেকে, যখন সে ঢাকায় গেছে, ছোটোবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল। এই কথাগুলো এখন আমি বলতে চাই না, অনেক কথাই বলার মানে ইচ্ছা আছে, কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না। কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত, অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই, কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে। মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে শোয়েব তুই কথা বল, আল্লাহ আমি বলতে বাধ্য। কারণ ওনার হুকুমের উপরে, ওনার কথার উপরে, ওনার অর্ডারের উপরে আর কারো অর্ডার চলে না। দিনের পর দিন মেয়েটারে নিয়ে রুট ব্যবহার করাচ্ছ, তার মানে এই না যে আমি সব কিছু মাইনা নিব।
লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার সানভির সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না, হ্যাঁ আমাকে সে চিনতে পারবে না, সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে, এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই, এই ধরনের কখনোই কোনো কিছু হয়ে যায় নাই। সানভি আমারে কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো, কত টাকা খরচ করছো, কোথায় কি করছো। আমি কেন করব? তোমার ওইখানে নিয়ে গেছে। আমার যতটুকু ক্ষমতা আছে, আমি যদি আমার ফ্যামিলিটারে চালাইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো, আমি এভাবেই চালাবো। আমার ক্ষমতা আছে, আমার মাস শেষে আমার একটা মানুষের পিছনে খরচ করার 5,000 টাকার খরচ আছে, আমার এই এবিলিটি আছে। তার মানে এই না যে আমি 50,000 টাকা দামের তার বিলাসিতা দিয়ে দিব তারে, আমি বিষয়টা তো এরকম না। সামর্থ্য অনুযায়ী চলতে হবে। তুমিও একটা সময় এইভাবে চলতে পারো নাই, তুমিও তোমার অতীতটা ঘাইটা দেখবা, কিভাবে কোত্থেকে আসছো, কিভাবে আসছো, কার কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো, কিভাবে উঠছো, এগুলো তো আমি জানি। আমি তোমার লয়ারে পর্যন্ত বলছি যে সানভির সাথে আমি কখনোই এই পুলিশ প্লাজায় যায় দেখা করবো না, বাসা নেই। তোমার লয়ার বলছে তোমার সাথে কথা বলবে, তো উনি কথা বলে নাই। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি মেবি ওনাকে শনি রবিবারের দিকে আমি ওনারে টেক্সট করছি হোয়াটসঅ্যাপে, তো উনি কথা বলে নাই, হয়তো বা বলতে পারে নাই। এর আগে অনেকগুলা কথার মধ্যে আমি বলছিলাম যে ঠিক আছে আমি কোনো কিছুই কাউকেই বলবো না, কখনোই বলবো না, বাট আপনি তনিকে বলে দিবেন সে যেন আইসা অনলাইনে আইসা আমার নামে যে মিথ্যাচারগুলো করছে সে যেন এগুলো সরি বলে দেয়, তাইলে আমার আর কোনো কমপ্লেন নেই। আর আমার সানভি আগে যেভাবে ছিল ওইভাবে থাকলেই চলবে। হ্যাঁ, তুমি উত্তর দিছো, আমি এখন টায়ার্ড আছি, লন্ডন থেকে আসছি, আমি একটু রেস্ট নিয়ে তারপরে বলে দেবো, কিন্তু এখন পর্যন্ত তোমার সময় হয় নাই। তুমি এর মধ্যে আসছো, আইসা আবার লন্ডন চলে গেছো, তোমার এখন পর্যন্ত তোমার আর সময় হয় নাই সরি বলার। তো যার কারণে তুমি যখন সরি বলবো না, আমার তো এগুলো বলতে হবে। আমি সারা জীবন আমার ফ্যামিলির মানুষ হাস্যকর হয়ে থাকবে, মানুষ আমারে খারাপ জানবে, আমার সানভি আমাকে খারাপ জানবে, এগুলা জানায়া এগুলা কুফুরি কইরা কালাম করে এগুলা তো আমি মাইনা নিব না। নীরব থাকার এই মানে না যে আমি দুর্বল। আত্মসম্মানের ভয়ে, আত্মসম্মানের কারণে নীরব থাকি। আর আমার কতটুক পর্যন্ত কি আছে না আছে, আমার টাকা নাই, কিন্তু বাদ বাকি কী আছে না আছে এটা তোমার থেকে বেটার কেউ জানে না, কারণ ওনারা তো জানবে না, ওনারা তো আমার চিনে না। আমি যেচে যায় ফেসবুকে ভাইরাল হইতে চাই নাই, আমি কাউরে আমার ছবি দিয়ে বেড়াই নাই যে দেখো আমি সানভির বাবা, এই হচ্ছে আমার ছবি, এগুলো আমি করে বেড়াই নাই। মানুষই আমার খুঁজে বের করছে, তোমার কারণে বের করছে, আমি যাই নাই। আমার মেয়ে বলে আমি ভাইরাল হওয়ার জন্য তাদেরকে ইউজ করছি, অসম্ভব ব্যাপার। এই কথাগুলো তো আমার এইভাবে আইসা বাজারে বলার কথা না। সোশ্যাল মিডিয়া আমার কাছে বাজার, কারণ এখানে সব কিছু হয়। আমারে বাজারে টাইনা নামাইছে হচ্ছে তোমরা। আমার কাছে সানভি ঠিক ছিল তো সব কিছু ঠিক। আমার তো এত কিছু বলার দরকারও ছিল না, এত কিছু বলার আমার কোনো প্রয়োজনই ছিল না, নিষ্প্রয়োজন। আমি আবারও আপনাদেরকে বলি যে মিথ্যা কথাটা বলা হয়েছে সানভি ইশাকা ক্লিনিকে হয়েছে, এবং ডাক্তার হাবিবুর রহমান তখনের সময় সিভিল সার্জন ছিলেন, উনি নিজে ইশাকা ক্লিনিকে উনি নিজে তনির সিজার করছে এবং সানভি হয়েছে। কোনো সরকারি হসপিটালের বারান্দায়, বাথরুমের সামনে, বাথরুমের ভিতরে, বাথরুমের ছাদে, ভেন্টিলেটরের ভিতরে, ডাস্টবিনে সানভি হয় নাই। কোনো 10 টাকার বড়ি খাওয়ায় সানভিকে জন্ম দেওয়া হয় নাই। আল্লাহর রহমতে সানভি যখন হচ্ছে সর্বোচ্চ পরিবেশে ছিল, তখনের সময় বেস্ট ক্লিনিক ছিল এটা, এবং বেস্ট চিকিৎসাটা একজন সিভিল সার্জন, তার ধরেন এই হাতুর পিঠায় ডাক্তার হয়ে যায় না, উনি সিভিল সার্জন হয় না, একজন সিভিল সার্জন তার অপারেশন করছে। আপনাদের যদি প্রমাণ লাগে ইশাকা ক্লিনিকে ডাক্তার হাবিবুর রহমান, নাম বলে দিলাম, ক্লিনিকের নাম বলে দিলাম, আপনারা চাইলে যায় দেখতে পারেন, আমার প্রমাণ দেওয়ার দরকার নেই। এবং সে জানে, সানভির মা তো জানে, সানভির বাবাও জানে, সানভির বোনও জানে, সানভির মাও জানে। আমাকে দিয়ে শুধু মেয়েটাকে দিয়ে আমার সাথে রুড ব্যবহার করায় দিয়া, আমাকে দিয়ে এই কাজগুলো আমাকে দিয়ে অনর্থক করায় না।
নাফিসা তাসনিম বলছে, টনি বলছে এক মিনিট। টনি বলছে আপনারা নাকি ওকে হসপিটালের বারান্দায় রাখছেন, ওইখানে সানভি হয়েছে। এটা মিথ্যে কথা, মিথ্যে কথা। আবারও বলতেছি যে তো সানভি হচ্ছে টনির সিজার হয়েছে ইশাকা ক্লিনিকে। এটা হচ্ছে কিশোরগঞ্জের গাইটাল ফার্মের মোড়ে অবস্থিত ইশাকা ক্লিনিক। এখন অনেক বড় ভবন হয়েছে, তখন দোতলা ছিল। দোতলার ঠিক সামনে যে কেবিনটা আছে ওইখানে হয়েছে, এবং ডাক্তার হাবিবুর রহমান তখনকার সময় সিভিল সার্জন ছিলেন, উনি সানভির টনির সিজার করছে। আমার মা বাবা ওরে নিয়ে ওইখানে ভর্তি করছে, অ্যাডমিট করছে, আমি তখন ঢাকায় ছিলাম। এটা মিথ্যা কথা। এভিডেন্স চাইলে হয়তো বা ক্লিনিকে আছে, আপনাদের যদি প্রয়োজন হয়, আমার প্রয়োজন নাই, আপনাদের যদি প্রয়োজন হয় আইসা দেখতে পারেন। কারণ অনেক সহ্য করছে। তুহিনের সাথে নাকি তার সম্পর্ক ছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যেহেতু অষ্টগ্রামে, তো অনেকের সাথেই সম্পর্ক থাকতে পারে। এখন সম্পর্ক তো আসলে কেমন সম্পর্ক ছিল সেটা আমার আসলে খোঁজার দরকার নাই, জানারও দরকার নাই। হ্যাঁ, কারণ আমি একটা বলি যে টনির যে দাদু ছিল, টনির দাদুকে এই আগে সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব মা ডাকতেন। ওনাদের সাথে একটা পারিবারিক রিলেশন ছিল। মেয়েটা তার মায়ের মতো হয়েছে না, মায়ের মতো হয় নাই, কুফুরি করে তার এরকম বানানো হচ্ছে। যদি সে এটা মিথ্যা প্রমাণ করতে চায় তাহলে সানভিকে 10-15 দিনের জন্য আমার কাছে দিক। হ্যাঁ, আমি কোনো কুফুরি টুফুরি এগুলো বিশ্বাস করি না, কারণ আমি মুসলমান, তো আমি এগুলো করার পক্ষে না। বিশ্বাস করি, আমি এগুলো করার পক্ষে না। কারণ 15 দিন আমার কাছে দিক, 15 দিনে ইনশাল্লাহ এগুলো কেটে যাবে। 15 দিন পর যদি সানভি আইসা বলে যে আমার বাবা এটা না, তাইলে আমি মাইনে নেব। আমি এই মাত্রই বলে আসছি আমার মেয়েকে যে তুই আমার সাথে যে ব্যবহারগুলো তোর মা তোর দিয়ে করাচ্ছে, আমি এখন বাধ্য হইতেছি আমি এখন ফেসবুক লাইভে যাওয়ার জন্য। টনি আপনাকে পৌঁছানোর জন্য অনেক কিছু বলছে। আসলে হচ্ছে টনি আপনার সাথে থাকতে চায় না। ও হচ্ছে অরুণচণ্ডী মহিলা, ও নিজের করে থাকতে চায় নাই। আপনার সাথে থাকতে চায় না, ও চাইছে ওরা ধরা লাইফটা আপনার নামে, আপনার ফ্যামিলির নামে খারাপ করতে বলছে। আমরা বিশ্বাস করছিলাম, এখন বিশ্বাস করে না। নাফিসা তাসনিম, আসলে আমিও মানে শুনছি, আমি তখনই শুনছি। বাট এখন আপনি ধরেন আপনার সন্তানের বাবা একটা কাজ করছে, সে তো সব হোক, ভালো হোক খারাপ হোক, ধরেন প্রতিদিন মদ খায় এসে আপনারা পিটায়, আপনি কাউরে যায় বলবেন না, নীরবে সহ্য করবেন, খুব কাছের মানুষজনকে বলবেন। কারণ আপনি চাইবেন না যে আমার সন্তানের বাবা অথবা আমার সন্তানের মা ক্যারেক্টারলেস, মিথ্যাবাদী, এটা মানুষের সামনে প্রমাণিত হোক। আমি এটা কখনো চাই নাই, এই জন্য আমি কাউরের সামনে এসে বলিও নাই এবং তাকে মিথ্যাবাদী প্রমাণ করতেও আসি নাই। কিন্তু এখন যার জন্য আমি এত কিছু স্যাক্রিফাইস করছি, তারে যদি এভাবে নিয়ে যায় আমার কাছ থেকে, তাহলে আমি কার জন্য স্যাক্রিফাইস করব, কার জন্য আমি নীরব থাকবো? আমাকে অনেকেই বুঝাইছে যে বন্ধু করতে থাকুক। আমার অনেক বন্ধুরা, আমার খুব কাছের বন্ধুজন আমারে বুঝাইছে। আসলে আমি তো বাবা, দিন শেষে আসলে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করছেন এতদিন বাবা ফলাও নাই। এতদিন বাবা ফলাইছি, বাবার জায়গায় ছিল, এবং আমার মেয়েটাকে এগ্রিমেন্ট করে নিছে। তো তখন কথাই ছিল যে ওর কাছে আমি চাইলে আপনাদেরকে আমি এগ্রিমেন্টটা দেখাই দিতে পারবো। তখন ও ঢাকায় থাকা অবস্থায় ওর ভরণ পোষণও দিবে, এবং আমার এই সামর্থ্য নাই। সানভি যে স্কুলে এখন পড়ে, তার মাস শেষে যে খরচ, আমার এই সামর্থ্য নাই। যেটা আমার নাই সেটা আমি অকপটে স্বীকার করব, কারণ আমার এই সামর্থ্য নাই এত ভালো স্কুলে, এত দামি স্কুলে পড়ানোর। স্কুল সবগুলোই ভালো, এত দামি স্কুলে পড়ানোর সামর্থ্য আমার নাই। আমার মেজো মেয়েও পড়তেছে আলমগীর হোসেন সিটিতে,
আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলে আমার মেজো মেয়ে পড়তেছে। এটার ওনার হচ্ছে আমার চাচা শফিকুল আলম শিবলু। আপনারা চাইলে আলমগীর হোসেন সিটির পড়াশোনার সিস্টেমটা আপনারা এসে দেখে যেতে পারেন। হ্যাঁ, এখানেও খুব ভালো ভালো মেধাবী স্টুডেন্ট এখানে আছে, পড়তেছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অনেক ভালো ভালো ফ্যামিলির লোকজন এবং অনেক গরিব ফ্যামিলির লোকজন তাদের সন্তানদেরকে এখানে পড়াচ্ছে, এখানে পড়তেছে, এখানে পড়াশোনা হয়। হ্যাঁ, কিশোরগঞ্জে। তো আমি ওই জায়গাটা থেকে যদি আমি আমার এবিলিটি পর্যন্ত যদি পারি, সেই ক্ষেত্রে আমি আমার মেয়েকে পড়াশোনা করাইতে পারবো, কিন্তু ওই খরচ দিতে পারবো, করতে পারবো। এখন আমার একটা কাপড় পরার ক্ষমতা আছে, 500 টাকা দিয়ে আমি একটা টি শার্ট কিনে পড়তে পারবো। তার মানে এই না যে এখন আপনি আরেকজনের আপনারা 5000 টাকা দিয়ে কিনাবে, আমি সারা মাসের খরচ দিয়ে আপনার একটা টি শার্ট কিনে দিতে পারবো না। এবারও লাগাম টেনে ধরা দরকার। আপনার উচিত সব সত্য খুলে বলা। চুপ ছিলেন বলে এতটা ফালতু হয়ে গেছে। এখন থেকে আর চুপ থাকবেন না, দেখবেন সোজা হয়ে গেছে। আপনাকে দুর্বল ভেবেছিল যেহেতু তাকে নিয়ে কখনো কিছু বলেননি। হ্যাঁ, আসলে আমার দুর্বলতা আর কোথাও না। আমার দুর্বলতা হচ্ছে আমার মেয়েটা, আমার সানভি, এবং সেটা জানে। হ্যাঁ, এবং আসলে আপনার যে কোনো পছন্দের জিনিসটা যদি একজনের কাছে থাকে, হ্যাঁ, তখন তো একটু এরকম তো লাগবেই, তাই না? এরকম তো লাগাটা স্বাভাবিক। আচ্ছা, একজন বলছে কি, তনি নিজেও গ্রামের মেয়ে ছিল, ঢাকায় এসে খারাপ কাজ করে মানুষের টাকা মেরে খেয়ে অনেক বড় হয়েছে, তাই মানুষকে মানুষ মনে করে না। কারো টাকা মারছে কিনা সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, কারণ এটা তো আর আমি জানি না। আমার যতদিন আমার সাথে ছিল, হ্যাঁ, ততদিন তো ভালোই ছিল, ভালো রাখার চেষ্টা করছি। যখন পারি নাই তখন ও দূরে সরে গেছে, আমিও দূরে সরে আসছি। বিষয়টা এরকমই। আর কার কাছ থেকে কী হয়েছে সেটা তো আসলে জানি না। আকাশ নিবি ভাই বলছেন কি হয়েছে। আসলে ভাই, কলিজা ধরে যদি টান দেয়, এর থেকে কষ্টের তো কিছু নাই। এই জন্য আসছি আর কি। কারণ অনেক কথার উত্তর তো উনি দিচ্ছে না, আমি উত্তরগুলো এখানে চাচ্ছি আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি উত্তরগুলো যাচ্ছি। কারণ আমার সানবি কেন আমার সাথে করতেছে, কী করে এই ধরনের রুল ব্যবহার করতেছে, আমি এটার মানে সদ উত্তর আমি পাচ্ছি না। ওনার লয়ার দিয়েও পাই নাই, এখনও আমি পাচ্ছি না। কারণ ওনার লয়ার আমাকে জান্নাতুল কী যেন নাম, উনি আমারে আশ্বস্ত করছিল, হ্যাঁ, যে সব কিছু, কোনো কিছুই ঠিক হয় নাই, ও মানে যা যেরকম ছিল ওরকমই রয়ে গেছে। এই কারণে আমি আসলে মানসিকভাবে খুব ডিস্টার্ব আছি। ভাই কোনো সমস্যা নেই, মেয়ে একদিন আসবে ইনশাল্লাহ। ভাই, এটা আপনাদের সবাই, আপনাদের জিয়া ভাই, এটা সবাই বলে এবং আমিও জানি। আর আল্লাহ কোনোদিন, হ্যাঁ, আল্লাহ কোনোদিন আমার নিরাশ করে নাই। বন্ধু, অনেক কিছু জানতাম, তবে এত কিছু জানতাম না, ইত্যাদি ইত্যাদি। বন্ধু, অনেক কিছুই বলার ছিল, কিন্তু আমি এগুলো বলতে চাইতাম না। অনেক কিছুই বলার আছে, এখনো কোনো কিছুই বলি নেই। শুধু এটুকু বললাম যে সানভির জন্মটা সে যেখানে বলছে এটা মিথ্যা বলছে, শুধু এটুকু বললাম। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সানভির নানা, উনি আমার মা বাবা সম্পর্কে কি বলছে জানি না, তবে সানভির নানা খুব ভদ্রলোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন এবং অষ্টগ্রামের একজন সম্মানী লোক ছিলেন। এবং তার মানে শেষ পর্যন্ত তার একটা আক্ষেপ ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে মানে আল্লাহর কাছেও কান্নাকাটি করছে। আপনারাও তার জন্য দোয়া করবেন, যাতে মেয়ের সন্তানের পাপের যেন দায়ভারটা যেন অন্তত উনি না পায়, কারণ উনি অনেক চেষ্টা করছে। আপনার সংসার ভাঙার কারণ কি ভাই? ভাই, কারণ হচ্ছে তেল আর পানি কখনো একসাথে মিশে না। আমি পানি আর তুমি তেল মিশতে পারি নাই, মিশাইতে পারি নাই, এই কারণেই ভেঙে গেছে। তেল কিন্তু দামি জিনিস ভাই।
আমাকে বলা হয়েছে যে আমি ফেসবুক, আমার মেয়েরে দিয়ে আমার বলা হয়েছে আমি ফেসবুকে এসে এগুলো আমি কোনো কিছু বললে হ্যাঁ আমার মেয়ে আমাকে তার জীবন থেকে আমার ব্লক করে দেবে। তো এইগুলো হচ্ছে আসলে ইমোশনালি ব্ল্যাকমেল। আমি অনেকবার এই ধরনের মানে কথা সহ্য করে গেছি, সহ্য করছি তার মানে এই না হ্যাঁ যে আমি দুর্বল। সহ্য করার মানে এই না যে আমি দুর্বল। ভাই এই বিষয়ে অনেকেই কথা বলতে চায়, অনেকেই আমার মতো করেই মানে তারাও খুব স্যাড আছে, তারাও খুব মানে আছে, কারণ হচ্ছে যে আমি যতদিন সানভি আমার কাছে ছিল আমি তার এই শিক্ষা দিই নাই, আমার ফ্যামিলি থেকে সে এই শিক্ষা পায় নাই। হ্যাঁ, নো টেনশন, মিডিয়া সাপোর্ট লাগলে জানাবেন, পাশে আছি, সানভি আপনার মেয়ে হিসেবে থাকবে সারা জীবন। এটা তো অবশ্যই ভাইজান, কারণ হচ্ছে মিডিয়ার সাপোর্ট লাগলে বলতে আপনারা আছেন, আর মিডিয়াতে ভাই আমারও আছে, অনেকেই আছে। একটা সময় আমি নিজেও আপনার ঢাকা রাইটার্স ফোরাম, একটা ফোরাম আছে, এটা হচ্ছে রিপোর্টার্স ইউনিটের উল্টা পাশে ওদের অফিস ছিল। তো আমি ঢাকা রাইটার্স ফোরামের প্রচার সম্পাদক ছিলাম, এবং দৈনিক ২১শে বাণী পত্রিকাতে আমি ওখানেও আমি সাংবাদিকতা করে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকার একটা লোকাল পত্রিকাতে সাংবাদিকতা করে আসছি, এবং আমার মামারা আছে বিভিন্ন বাংলাদেশের কিছু টপ ইয়াতেই আমার মামারা আছে, আমার কিছু ফ্রেন্ডরা আছে আপনাদের এই টেলিভিশন জগতে, আমাদের কিছু ইয়ারা আছে অনেকেই আছে, এর মধ্যে আপনাদেরকে পাইছি। তা আমি তো আসলে যুদ্ধ করতে নামি নাই, আমার ভাইরাল হওয়ারও দরকার নাই, আমার ভাইরাল হয়ে আমার এখান থেকে আর্ন করতে হবে এটারও দরকার নাই, আমার কারো নামে মিথ্যাচার করার দরকার নাই, আমার কারো হ্যাঁ ভাই বাড়াবাড়িটা তো করতে চাই নাই ভাই। খলিল ভাই, আমি যখন তোমার কাছে কোনো কিছু জানতে চাইবো, আমি যদি তোমার কাছে কোনো কিছুর উত্তর চাই, তুমি যখন নীরব থাকবা, তখন তো আমার তো একটা না একটা পথ তো আমার বাইছা নিতে হবে। আমি তোমার বাসার নিচ থেকে ঘুরে আসছি, আমি যখন পারলাম না ভাই, নিরুপায়ের যে একটা জায়গা ভাই, মানে এটা আমার জায়গা থেকে আমি হয়তো বুঝতে পারতেছি যে মানুষ নিরুপায় হইলে কত কিছু করতে পারে। ইনশাল্লাহ একদিন হয়তো বা সানভি আমার কাছে আসবে, এই সব কুফুরি টুফুরি কাটায় আল্লাহ একদিন আমার কাছে নিয়ে আসবে। কারণ হচ্ছে সব কিছুর উপরে আল্লাহ সত্য, আল্লাহর বিচার সত্য, আল্লাহর সিদ্ধান্ত সত্য, আল্লাহর ফয়সালা সত্য, এগুলো আমি মানি। এবং এটা নিয়ে আপসেট না এই কারণে যে আল্লাহ রাসূলেরও তো কুফরি করা হয়েছে, তো সেখানে আমার মতো একটা গোলাম আর আমার মেয়ে, এটা তো কুফরির মধ্যে পড়তেই পারি, এটা আমারও করা হইতে পারে কুফরি। হ্যাঁ, এই অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু হয়ে যেতে পারে। গতকালকে মৌ সুলতানা নামে একজন বলছে যে সানভীর মা নাকি ওই কী বলে তান্ত্রিক নিয়ে ঘুরে বেড়ায়, এই ধরনের কথাও আমি শুনছি। তো আমার ধারণা থেকে এবং ওনাদের কথা আসলে মিলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে আমি আর একটু সাহস পাই কথাগুলো বলতে। আর একজনের কারণে তো সব কিছু নষ্ট হয়ে যেতে পারে না, তাই না? কারণ আপনি যখন সমাজের একজন যখন 10 জন মানুষ আপনাকে চিনবে, 10 জন যখন আপনাকে ফলো করবে, তখন আপনার কাছ থেকে কোনো কিছু শেখার জন্য, কোনো কিছু জানার জন্যই ফলো করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি শিখাচ্ছেন, কি জানাচ্ছেন, এটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, কারণ আপনি ভালো যদি জানাইতে পারেন, ভাইয়া আপনার উচিত তনির সব সত্য ফাঁস করা, আকাশ ভাইয়ের সাথে মিলে, নাহলে তো আরও বেশি হবে। নাফিসা তাসনিম, কিছুই বলি নাই, কিছুই করি নাই, তাতেই সে মেয়েটাকে আমার কাছ থেকে আলাদা করে দিছে। আবার শুনতেছি সে নাকি সানভীরা জানুয়ারিতে লন্ডনে পাঠায় দিবে। কার কাছে পাঠায় দিবে? কে দেখবে আমার মেয়েরে? হ্যাঁ, লন্ডনে তো আমি যাইতে দিব না ওরে, আমি তো এর পক্ষে না। আপনারা সাক্ষী যে আমি সানভিকে লন্ডনে যেতে দেব না।
আমার কার কাছে যেতে দিব? ওখানে যে লোকটা আছে, না ভয়টা হচ্ছে কি জানেন আকাশ ভাই, ভয় হচ্ছে আমার সানভিটা এখনো ওর কাছে আছে। হ্যাঁ, কারণ সে আমার সানভিটাকে আমার আমার বিরুদ্ধে নিয়ে তারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এবং বলছে, এবং সে আমার সাথে, সানভি ইদানিং আমার সাথে মানে ভালোভাবে কথা বলে না। আমি ঢাকায় গেছি দেখা করতে, আমার সঙ্গে দেখা হয় নাই, দেখা করে নাই, দেখা করতে দেয় নাই, একটা কিছু হয়েছে। এবং সানভির মা যে তনিকে আমি ফোন করছি, ইভেন মেসেঞ্জারে আমি আপনাদের চাইলে দেখাইতে পারবো, আমি তার মেসেজ করছি, সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় নাই। হ্যাঁ, সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় নাই, যার কারণে আমি বাধ্য হয়ে আমি এইখানে লাইভে আসার আগেও বলে আসছি যে তুই যখন সানভিকে বলে আসছি যে সানভি তুমি আমার সঙ্গে যখন এইভাবেই কথা বলতেছো, তাহলে বাবা লাইভে আসতেছি, তুমি বাবাকে লাইভেই দেখে নাও। হ্যাঁ, এখন সব কিছু ওই একটা জায়গায় এখন আপনার ভাই বিপিন সাধারণ কাছে কুমারী বলে, এখন কুমারী বলে বিয়ে করছে, এটা হচ্ছে দেখবে হচ্ছে আইন। কারণ হচ্ছে একজন কাজী কি কারণে মিথ্যা কথা লিখে তারপরে ইয়ে করাইছে এটা দেখবে। আর উনি মারা গেছে, আল্লাহ তাকে, মানুষের তো ভুল ত্রুটির তো শেষ নাই। হ্যাঁ, ওনাকে আমি বলবো আল্লাহ তাকে মাফ করে দিই। এর ছাড়া একজন মানুষ মারা গেছে, আমার তো আর কিছু বলার নাই। তো এগুলো তো আসলে জানতাম না। হ্যাঁ, আমি তো জানতামই না যে সে, আমি অনেক পরে জানছি যে সে বিয়ে করছে। আমি এগুলো আসলে জানতাম না, কোনো কিছুই জানতাম না। এবং যে কোনোভাবেই হোক, আবার সানভি কিন্তু তার মারাত্মক রকমের ভয় পায়। কারণ কিশোরগঞ্জ যখন আসতো তখন ওর মা ফোন দিলে সানভি ফোনটা পিক করতে চাইতো না। ও যখন যাইতো, কারণ বাংলাদেশের আইনটাই ওইরকম, তো যারা বলেন যে সানভিকে কেন রেখে দিলেন না, বাংলাদেশের আইনটাই তো এরকম যে মেয়েরা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত মায়ের কাছে যদি মা রাখতে চায় থাকবে, আইনটাই এরকম। বাবাদের পক্ষে কোনো আইন যদি করতো সেক্ষেত্রে আমি কখনোই সানভিকে দিতাম না। এবং সানভিরে তো আমার ফ্যামিলির, সে হচ্ছে আমার বড় মেয়ে, আমার ফ্যামিলির বড় মেয়ে। আমার আম্মা আব্বা, আমার ছোট বোন, আমরা সবাই সানভিরে যথেষ্ট আদর করি। আমার যে এখন যে আমার ওয়াইফ আছে, সানভি তারে মা বলে ডাকে। এবং আমার যে সিদ্রা সারওয়ানের যে মা, আমার যে ওয়াইফ, বর্তমান ওয়াইফ, হ্যাঁ, সে এখন পর্যন্ত আমাকে এই সানভির বাবা বলেই আমারে ডাকে। এখন তার নাম সারা বছর কীভাবে থাকে, একদিনের বেশি এখন হয়তো বা থাকে উনি, আসলে তখন হয়তো বা বাড়িতে কেউ ছিল না, এখন মনে হয় বাড়িতে আছে, অথবা তার সন্তানরা সবাই এখন ঢাকায় চলে আসছে, হ্যাঁ, তনির কাছে, এই কারণে হয়তো বা উনিও এখন থাকে। আর ধরে রাখার মতো মানুষ যখন না থাকে পিছন দিক দিয়ে, তখন একটা মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। হ্যাঁ, কারণ আগের আইন সব বাদ আওয়ামী লীগ পালাইছে, নতুন সহযোগিতা লাগলে জানাবেন। অবশ্যই আকাশ ভাই, আমি আপনার সাথে পার্সোনালি হয়তো বা কথা বলবো। আপনার কথা আমি শুনছি, আমি গত 2-1 দিন আমাকে একজনে বলছে, আমি আপনার লাইভ আমি 2-1টা দেখছি পর্যন্ত, তো অনেক কথাই আসলে বলছি, ঠিক আছে। তো এর মধ্যে হ্যাঁ, আপনাদের সাথে হয়তো বা কথা হবে, দেখা হবে, এটা সমস্যা নেই। আর হচ্ছে এই আরও অনেকেই, আকাশ ভাই, আরও অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চায়। আমি চাই নাই, কখনোই চাই নাই। আপনি দেখেন, আপনি তো যেহেতু মিডিয়া জগতে আছেন, আমার ফেসবুক তো আর প্রোফাইল, আমার 2টা আইডি, ওইটা ইউজ করি না। এটা হচ্ছে আমার মেইন আইডি, এখানে 5,000-এর উপরে ফলোয়ার আছে। এইটা অনেক বড় একটা ইস্যু হয়ে গেছে, বুঝছেন? আমার ফেসবুকে কেন 5,000-এর উপরে ফলোয়ার, এটা অনেক বড় ইস্যু। আমার মেয়ের অনেক আক্ষেপ,
যে কী কারণে আমার এই ফেসবুকে 5,000-এর উপরে ফলোয়ার। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, দিন শেষে মেয়েটা তো আমার। আমি তো ভাবতেছি মেয়েটাকে শিক্ষিত করতে হবে। এবং এই যে মানুষজন, আমি কিছু বললে এটা একটা বিশাল একটা ইস্যু হয়ে যায় তার ফ্যামিলির কাছে, তার কাছে। মানুষজন, হাজার হাজার মানুষ তাকে বিভিন্নভাবে আজে বাজে কথা বলতেছে। এখন এগুলা ভাই আমি বাবা হিসেবে তো আমি সহ্য করতে পারি না। আমি শুধু এখন তো সবাইরে যে এত জনে জনে তো বলতে পারবো না, আমার বলতে হবে এক জায়গায়। যে জায়গা থেকে এই এত হাজার হাজার কমেন্টের উৎপাদন হচ্ছে, আমার এক জায়গায় বলতে হবে। তো আমি সেই এক জায়গায় বলছি, কিন্তু আমার বলাতে মানে উল্টা আরও যে রিয়েকশানটা আসছে সেটা হচ্ছে মানে আমি এখন কনফিউজড হয়ে গেছি যে আমি আসলে কার সাথে কথা বলতেছি। বিষয়টা এরকম একটা পর্যায়ে নিয়ে গেছে এখন। ভাই বারবার ডিসিশন নিয়েছে, একবার নেওয়া উচিত। আমি সুলতান আপনাকে সামনে আছি। আচ্ছা, আপনারাই তাইলে এই কাজটা করছেন না? আপনার পরিবার অনেক ভালো, কে কী বলবো যায় আসে না। ভাই কিশোরগঞ্জে আমাদের ফ্যামিলির একটা অবস্থান আছে। আমাদের ফ্যামিলির একটা অবস্থান আছে। আসলে এখন হয়তো বা কেউ বলতে পারে যে নিজের ফ্যামিলির ঢোল পিটাইতেছে। আমাদের ফ্যামিলির একটা অবস্থান আছে, মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে। ইভেন এই টুকটাক আমাকেও মানুষ মূল্যায়ন করে, ভালোবাসে। এখন হয়েছে কি, এখানে আসলে এই আমি তারে নিয়ে আসলে এই মুহূর্তে আমি আগে ভাবছিলাম যে তার মায়ের কাছে আছে, সে সেভ আছে। কারণ হচ্ছে মা হচ্ছে এরকম যে পৃথিবীর মানে সবচেয়ে নিরাপদ আশ্রয়ের জায়গাটা। কিন্তু দিনের পর দিন আপনি যদি পৃথিবীর কোনো বাবাই যে ভয়েস ক্লিপগুলো আমার মেয়ে আমার পাঠাইছে, পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না। বাট আমি সহ্য করে নিচ্ছি, আমি সহ্য করতেছি। ভাইয়া সানভি, আপনার মেয়ে তনি চাইলে পারবে না লন্ডন অন্য মানুষের হাতে তুলে দিতে। আপনি এটার জন্য লড়াই করবেন, আশা করি আপনি তনিকে সাকসেস হতে দেবেন না। আমি কখনোই দিব না, কারণ হচ্ছে আসসালামু আলাইকুম দাদু। আমি কখনোই দিব না, কারণ হচ্ছে যে আমি লাস্ট তনি যে ছেলেটাকে বিয়ে করছে, যে লোকটাকে বিয়ে করছে, তার সম্পর্কে আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত যে বিয়ের পর থেকে আজকে পর্যন্ত আমি এখন পর্যন্ত কারোর কাছ থেকে মানে ভালো কোনো কথা শুনি নাই। আর তনি তো ওইখানে যারা কথা বলছে কেউই তো আর তনির শত্রু না, কারো খ্যাতের সাথে তনির খ্যাত নাই, তো ওই লোকেরও খ্যাত নাই যে ওরে ইয়া করা। তো বিষয়টা তো এরকম না একজনের সাথে, কারো জমির সাথে যেহেতু কারোর জমি নাই, কারোর সাথে যেহেতু কারোর দ্বন্দ্ব নাই, কেউ কারোর শত্রু না, সো কেউ তো এখানে মিথ্যার কথা বলার সুযোগ নাই। না, আমি চাই না সানভিকে আমি লন্ডনে যাইতে দিব না। এর জন্য যা করতে হয়, যদি প্রেস কনফারেন্স করতে হয় করব, মামলা করতে হয় করব, যা লড়াই করতে হয় করব, যাই করতে হয় করব। সানভি যদি দাদু আপনি সাহস দিলে অনেক কিছু করতে পারি, আপনি সাহস দিলে আমি অনেক কিছু করতে পারি দাদু। আর ওনারা তো আসলে কেউ জানে না যে আমাদের সম্পর্কে তো আসলে ওনারা জানে না। তনি তো জানে, সানভির মা জানে, সানভির মা আবার খুব খোঁজ খবর রাখে আমার। আসসালামু আলাইকুম কাকা, খুব খোঁজ খবর রাখে। এর মধ্যে এসে ঘুরেও গেছে বোরকা পরে, আমার এই এক রিলেটিভের বাসা থেকে ঘুরেও গেছে, আমার দেখাও গেছে। বোরকা পরে আসে মাগরিবের পরে মাঝে। তো শুভ সন্ধ্যা কাকা। তা আমি আমার একটা কথাই আমি আমার সানভিটারে বলছিলাম, এর আগেও গেছি যে আমি ঢাকায় দেখা করতে, আমি পারি নাই, দেখা করতে দেয় নাই। এবং সে নিজে না করে নাই যে আমি মেয়েটাকে দিয়ে দেখা করতে, এরকম না করে নাই, মেয়েকে দিয়ে না করাইছে। মেয়েকে দিয়ে না করাইছে, সানভি আমার সাথে দেখা করতে চায় না। তো অনেক কথার পরে
তো সানভি যখন রাজি হয়েছে যে আমার সাথে দেখা করবে, সে আমার সাথে দেখা করবে কোথায়? পুলিশ প্লাজায়। তা আমি পুলিশ প্লাজায় কেন যাব? এত বছর সানভির সঙ্গে আমি, সানভিরা যে বাসায় থাকে বনানীতে, আমি ওইখানে গেছি। আমি ম্যাক্সিমাম টাইমে আমি রাতের বেলায়, সবসময় রাতের বেলায় আমি ঢাকায় আসা যাওয়া করতাম। রাতের বেলায় আসা যাওয়া করতাম, ওই মিডিয়ার ভয়েই আসা যাওয়া করতাম, যাতে ওই যে সানভির বাবা সানভিকে নিয়ে যাচ্ছে, সানভির বাবা সানভিকে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, না 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 না, নাফিসা আপনি, আপু আমি তনিকে ভয় পাই না, আমি কাউকেই ভয় পাই না। হ্যাঁ, আমি কাউকেই ভয় পাই না, আর ভয় পাওয়ার মতো মানুষও আমি না, আর ভয় পাওয়ার মতো ফ্যামিলিও আমার না। হ্যাঁ, ভয় পাই না। ভয় কিসের? ভয়ের তো কোনো কিছু নাই, ভয়ের কোনো কিছু নাই, ভয় পাই না। ভয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমার সানভি ওইখানে আছে। তো আমি চাচ্ছিলাম যে পড়াশোনার পাশাপাশি একটা কি বলে, একটা সুশিক্ষিত, মার্জিত, ভদ্র একটা মেয়ে আমার সানভি হবে। এটাই আমাদের চাওয়া ছিল, আমার আশা ছিল, এবং এটাই আমার জন্য, এর আগেও এটা আমার জন্য একটা কাল হয়ে দাঁড়াইছে। এখনও আবার সেম ঘটনাটা ঘটছে। আমার সানভি আমাকে বলতেছে 100 বার সে লাইভে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে তার বক্তব্য। তো এই 100 বার তার লাইভে আসবে, এটা হচ্ছে তনিরও বক্তব্য। কারণ প্রিভিয়াস ডেগুলোতে এই ধরনের কথা আমি শুনছি। তো এই কথাগুলো যখন সানভি যখন বলে, তখন অতীতের কথাগুলো আমার কানের মধ্যে বাজে, যার কারণে ভয়টা হচ্ছে ওই জায়গায়। এছাড়া অন্য কোনো কিছু ভয় নাই, অন্য কোনো কিছু ভয় পাই না। আল্লাহর রহমতে অন্য আর কোনো কিছু ভয় পাই না। ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোনো সুযোগ নাই। এবং সে হয়তো বা হইতে পারে সে অনেক টাকার মালিক, অনেক বড় বড় লোকজনের সাথে তার উঠা বসা থাকতে পারে, হইতে পারে। আর আমার এত বড় বড় লোকজনের সাথে থাকারও দরকার নাই, চলারও দরকার নাই। আমি, আল্লাহ আছে, উনি আমার পথ প্রদর্শক, উনি আমাকে পথ দেখায় নিয়ে যাবেন। আর আল্লাহ যারা সাপোর্ট করে, আপনারা হয়তো জানেনই, যারা আল্লাহরে বিশ্বাস করেন তার সাপোর্টটাকেও হয়তো বা খুব ভালো করেই জানেন, যে উনি সাপোর্ট করলে কোন লেভেলে করতে পারেন, এটা আপনারা অবশ্যই জানেন। আমার সানভি, এর আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে সানভি এই মুহূর্তে ফেসবুকে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে রাখছে। তারপর হচ্ছে মেসেঞ্জারে ব্লক করে রাখছিল। তো মেসেঞ্জারে ব্লক করে রাখছিল, তখন ওই লয়ার গিয়ে কথা বলে তার কাছ থেকে আমার মেসেঞ্জারের, এই মেসেঞ্জারে যে ব্লক করে রাখছে এই ব্লকটা সে ছোটায়, তার সাথে কথা বলায় দেয়। হ্যাঁ, তো উনি আমাকে আশ্বস্ত করছিলেন যে সব কিছু আবার আগের মতো হবে। মুতালিব, চা খাও, চা খাও। হ্যাঁ, তো তুমি তো সানভিকে অনেক টাকা দিয়ে স্কুলে পড়াচ্ছে, বা ও কি সুশিক্ষা পাচ্ছে, ওর পড়াশোনার কিছুই হচ্ছে না। মেয়েটাকে মায়ের মতো বানাচ্ছে। একটু বড় হলে রাসেল চোরার সাথে মিলে মেয়েকে দিয়ে খারাপ কিছু করাতে ভাববে না। আসলে খারাপ কাজও ভালো মনে হবে, কারণ তুমি তো অনেক ওভার স্মার্ট। তাই আসলে কোনো কিছুই, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি, আপনি স্মার্ট, এটাও ভালো না। স্মার্ট এটা ভালো, ওভার স্মার্ট কোনো কিছুই ভালো না, ওভার কোনো কিছুই ভালো না। আর হচ্ছে এটার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে যে ওই বিভিন্ন জায়গায়, তার হাজব্যান্ড থাকবে, তাদের কাছে তারা পাঠায় দিবে। এটা তো আমার মেয়ে, সে যেখানে মন চায় সেখানে চলে যাক, আমার আপত্তি নেই। বাট আমার মেয়েটাকে তো আর আমি দিব না, আবার যার নামে তার মানে কমপ্লেইন আছে, যে একজন ক্রিমিনাল ছাড়া তো আর সাজা হয় না। ক্রিমিনাল ছাড়া তো আর ওই, আমি যতদূর শুনলাম যে ওই লোকের পাসপোর্টও নাকি লন্ডন প্রশাসনের কাছে জব্দ করা আছে, এটা আমি শুনছি।
তো যাই হোক, এখন কথা হয়েছে যে এই ধরনের একজন ক্রিমিনালের সান্নিধ্যে আমার মেয়েকে পাঠাবো, এটা আসলে এটা ভাবার কোনো সুযোগ নাই, এটা আমি দিব না। সানভি যদি আমাকে বাবা হিসেবে অস্বীকারও করে, মুখে অস্বীকার করতে পারে, বাট এই তারপরেও আমি দিব না, কারণ আমি দিন শেষে আমি তার বাবা, আমি তো তার অস্বীকার করি নাই। আর ও অস্বীকার করার বয়সটাই কী হয়েছে ওর? এই বয়সে তো যা শিখাবে তাই শিখবে, এবং কুফুরির একটা এফেক্ট কিন্তু আছে, এটা আপনারা জানেন। কুফুরি সম্পর্কে আপনারা হয়তো পরিচিত। ফেসবুকেও কিন্তু অনেক এইসব নিয়ে অনেক কথা হয়, অনেকেই বলে যে কুফুরি কালাম, বেদ মারা, বান মারা, অনেক কথাই আছে। আর অষ্টগ্রামের বিষয়টা হচ্ছে, অষ্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে মাজার আছে, প্রচুর পরিমাণে মাজার আছে, এবং ওইখানে অনেক ধরনের তান্ত্রিক, অনেক ধরনের লোকজনের ওইখানে চলাফেরা করা আছে, অনেক ধরনের মানুষের, সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন ধরনের মানুষজন, বিভিন্ন যারা এই মাজার পূজারী যারা আছে, যারা মাজারে পূজা করে। কারণ একজন ওলি, উনি যখন, আল্লাহর ওলি যখন মারা যায়, তখন ওই যে ওই শাহজালাল শাহপরান মারা গেছে, কেউ বলে নাই যে আমরা মাজার করে পূজা করো। তারা আল্লাহর ধ্যানে পাগল ছিলেন, আল্লাহর প্রেমে পাগল ছিলেন, নবীর প্রেমে পাগল ছিলেন, তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ছিলেন, তারা ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তারা কখনোই, তারা নিজেরাও কাউরে পূজা করে নাই, তারা কাউকে বলেও যায় নাই পূজা করতে। এখন যারা মানে এই ধরনের কাজ করে, তারা তো আসলে মানে ইমান আল্লাহ জানে কতটুকু আছে। তারা যে কোনো ধরনের কাজ করতে পিছপা হয় না। তো উপরওয়ালা একজন আছে, আল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে এখন পর্যন্ত ভালো রাখছে। আর যদি কিছু হয়ে যায়, সেটাও হয়তো আল্লাহর হুকুমেই হবে। তবে যদি খারাপ কিছু হয়ে যায়, যদি এরকম কিছু হয়ে যায়, আপনাদেরকে জানাবো যে আমার এই ধরনের কাজটা করছে, এই কারণে আমার এরকম হয়েছে। দাদু এইভাবেই তো আছি, এইভাবেই আছি, এইভাবেই আছি এবং এভাবেই থাকবো ইনশাল্লাহ। এভাবে আছি, এভাবেই থাকবো ইনশাল্লাহ, এর কোনো ব্যতিক্রম হবে না। ভাই আপনি কোনো সামনে নিয়ে কোনোভাবে যেতে দেন না, একবার যদি লন্ডন চলে যান আপনি কিছু করতে পারবেন না। আপনাদের এখন থেকে ব্যবস্থা নিয়ে আপনাদের প্রয়োজন। পুকুরে থাকলে আপনি পুকুরে কাটান, আপনি মেয়েকে ভালোবাসলে আপনার এখন থেকে ব্যবস্থা নিতে হবে। এখন কুফুরি কাটাইতে গেলে কুফুরি করতে হয়, কারণ মুসলমান হিসেবে আমি তো কুফুরি করতে পারবো না। এটা আল্লাহর কাছে ছাইড়া দিছি, যা করার আল্লাহ করবে। এখন কুফুরি কাটাইতে গেলে কুফুরি করতে হয়, এবং ওই যে রুকাইয়া না কি বলে, এগুলো আসলে আমি বলি, আমার মধ্যে তো আসলে লুকোচুরির কোনো কিছু নাই। তো এখন আমরা যারা কিছু আল্লাহওয়ালাদের সাথে আমাদের যাদের মানে ওঠা বসা, তাদেরও কথা আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ নিশ্চয়ই এর ব্যবস্থা করবে। আর কতদিন আসলে কতদিন একটা মানুষে এগুলা করে রাখা যায়, এবং আমি তো আসলে কনফিউজড। কারণ আইন তো দেখা হচ্ছে প্রমাণ, আর আইনের মধ্যে আসলে এই ধরনের তান্ত্রিক মান্ত্রিক তাবিজ কবজ এগুলোর তো আসলে কোনো গ্রহণযোগ্যতা নাই। তো ঠিক আছে, আমি আবারও আসবো, আপনাদের সাথে কথা হবে। আপনারা ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন, আমি যেন আমার সানভিটাকে আমি ভালো রাখতে পারি। এবং আমি সানভির এই লাইভের মাধ্যমে আমি তোমাকে বলতে চাই, সানভির সাথে আমি দেখা করলে তোমার বাসার নিচেই দেখা করবো। পুলিশ প্লাজায় গিয়ে আমি সানভির সাথে দেখা করবো না এত বছর। অথবা আমাকে বলতে হবে যে প্রবলেমটা কোন জায়গায়, তোমার বাসার নিচে যায় সানভির সাথে দেখা করতে, প্রবলেমটা কোন জায়গায় এটা আমাকে বলতে হবে। তখন আমি অন্য জায়গায় যাওয়ার কথা চিন্তা করব। আর আমি তোমার বাসার নিচে এতদিন যেভাবে দেখা করছি, এভাবেই আমি সানভির সাথে দেখা করব। আর এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি সানভির সাথে দেখা হইলো, সানভিকে আমি নিয়ে চলে আসবো, এটা আসলে এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নেই। এইভাবে নিয়ে আসবো না। এইভাবে নিয়ে আসতে হলে, এইভাবে রাখতে চাইলে, সানভি যখনই কিশোরগঞ্জ আসতো কোনো বাড়ি যাইতে চাইতো না,
কোনো বাড়ি যাইতে যাইতো না, কিন্তু আমি বোঝায়া ওরে দিয়ে আসতাম। এটা তুমিও ভালো করে জানো, এটা সবাই জানে। তো সানভির সাথে আমি দেখা করব, তোমার বাসার নিচে যাই দেখা করব, পুলিশ প্লাজায় গিয়ে আমি দেখা করব না। আপনার এখন উচিত হবে তনির আসল রূপ প্রকাশ করা, সবাই আপনার পক্ষে থাকবে। না, এখন পর্যন্ত আমি যখন কিছুই বলি নাই, হ্যাঁ, আমি যখন কিছুই বলি নাই, এর মধ্যে এই যে আকাশ ভাই, মৌ আপু এবং আকাশ ভাইয়ের মা, হ্যাঁ, ওনারা একটা ভালো একটা উদ্যোগ নিছে, আমি এর জন্য অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, এবং আল্লাহ আসলে পৃথিবীতে কাউরে না কাউরে পাঠায় দেয়, হ্যাঁ, কোনো কিছু জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য, লড়ার জন্য, হ্যাঁ, পাঠায় দেয়। আল্লাহ সব কিছু বের করে দেয় এবং অনেক ঘটনা ঘটে যায়। আপনি অনেক চেষ্টা করেও আপনি অনেক কিছু বলতে চাইবেন না, করতে চাইবেন না, বাট এগুলো মুখ ফসকে বের হয়ে যাবে, এটা আল্লাহ বলায় দেয়। হ্যাঁ, আর শয়তানের কাজ শয়তানি করবে, আল্লাহর কাজ, হ্যাঁ, এই শয়তানের ধোঁকা থেকে মানুষকে হেফাজত করবে, মানুষকে মাফ করবে এবং ভালো জায়গায় ফিরে আসবে। আমি দিন শেষে বলবো, যত খারাপ আছে সবাই আল্লাহ হেদায়েত করুক, এখনও সময় আছে, ভুল পথ থেকে ফিরে আসুক। ভুল জীবনে একটা এখনও ছোট্ট জীবন, কিন্তু পথটা অনেক বড়, আবার ছোটও বলা যায়। ফিরে আসার সুযোগ আছে, সব ভুল থেকে ফিরে আসার সুযোগ আছে। সব কিছু ভুলের ক্ষমা নাই, আবার কিছু ভুলের ক্ষমা আছে। আবার সব কিছুরই তো একটা শেষ আছে, ফিরে আসা যায়। হ্যাঁ, ওই যে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, হ্যাঁ, তো অতিরিক্ত কোনো কিছু করে ফেললে 17 বছর দেশটার মধ্যে যে শাসনটা চালায় গেছে, হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিন্তু বলছিলেন যে উত্তর গগনে আমি কালো মেঘের একটা এরকম একটা কথা বলছিলেন, এবং তিনিও বলছিলেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে ঝড়ে উড়ায় নিয়ে দিল্লিতে ফেলাবে। দেখছেন আল্লাহর ওলিদের কথা, দেখছেন কত বছর আগে বলছে, এবং 2024-এ এবং 2024-এ আইসা কিন্তু ঘটনাটা ঘটে গেল। হ্যাঁ, যে ঠিকই কিন্তু মানে এরকম হয়ে গেল যে ওই দিল্লিতে যাই পড়ছে। আল্লাহর ওলিরা অনেক কিছু পারে। তা আমি আসলে আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়েই চলি। আর যারা আমাকে এখন, আমি তো আসলে ওরকম এত গোছায় কথা বলতে পারি না, এত কিছু নিয়ে এখানে এক্সপেরিমেন্টও করি না। আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমার সানভিটাকে আমার কাছে নিয়ে আসতে পারি, এবং আমার কাছে সানভিটা যেন ভালো থাকে, ভালো হয়, ভালো মানুষ হয়, এই দোয়াটা করবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার সানভিটাকে কেউ আজে বাজে কথা বলবেন না। এগুলা বাবা হিসেবে আমি আসলে খুব কষ্ট পাই, আবার খুব খারাপ লাগে যখন আমার মেয়েটাকে যখন কেউ বাজে কথা বলে। এই কথাগুলো বলবেন না, এই কথাগুলো আসলে আমার কষ্ট দেয়। কারণ পৃথিবীর কোনো বাবাই তার সন্তানকে কেউ খারাপ গালি দিচ্ছে, খারাপ কথা বলতেছে, এগুলো আসলে মেনে নিতে পারে না। তারা হয়তো বা মেনে নেবে, বাট বাবা হিসেবে আমি এগুলো মেনে নিতে পারি না। এখন সবাইকে তো যায় বোঝানো সম্ভব না, সবাইকে বলাও সম্ভব না, সবাইকে না করাও সম্ভব না। আমার জায়গা থেকে আমি আমার মেয়েকে বলছি, বারবার বলছি, তার মাকেও বলছি, হ্যাঁ। এবং ভাইয়া আপনি আকাশ নিবিড় সুলতানের সাথে একটা লাইভ করেন প্লিজ। লাইভ করবো একদিন, সানভিকে সাথে নিয়ে লাইভ করবো, ওনাদের সাথে সানভিকে সাথে নিয়ে লাইভ করবো ইনশাল্লাহ। আমার এরকমই ইচ্ছা। আমার পাশে সানভি বসা থাকবে, ওনাদের সাথে সানভিকে নিয়েই লাইভ করবো। আল্লাহ কবুল করুন, আপনারা আমার জন্য দোয়া করবেন। নো টেনশন, আমি শেয়ার দিচ্ছি, এরপরে লাইভে আসলে আগে জানেন, ভাইরাল করার ভাই ভাইরাল হওয়ার ভয়ে আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে, কিছু ছোট ভাইয়েরা আছে। আমি টুকটাক গান গাই, বারিসি দিকের গান আমার খুব পছন্দ, ফোক গানগুলো আমি গাই। ওরা আমার সাউন্ড রেকর্ড করে, হ্যাঁ, কিছু মিউজিক করতে চাইছিল, বাট আমি ভাইরালের ভয়ে করি নাই, গাই নাই। হ্যাঁ, শেষ পর্যন্ত মানে
গান গাইছি ওদের, মানে মিউজিক ছাড়া গান গাইছি, ওরা ফেসবুকে ছাড়ছে। তো আমার তো আর ওইরকম কেউ আমারে চিনে না, তো কিছু গান আমার এই উইদাউট মিউজিকে আমার এখানে দেওয়াও আছে। তো শেষ পর্যন্ত ওই জায়গাতেই আমার, মানে অপ্রত্যাশিতভাবে ওই জায়গাতেই আমার নিয়ে গেছে অনেক মানুষ, যারা আমার চিনে না, জানতো না, অনেক কথা, অনেক কিছুই হয়েছে। তো এগুলা হয়ে গেছে। তো ভবিষ্যৎ তো আল্লাহ জানে যে কি হবে না হবে। হ্যাঁ, আর হ্যাঁ, এই কথাগুলো বলার জন্যই মেয়েটা আজকে দূরে, এই কথাগুলো বলার জন্যই মেয়েটা দূরে, আর এই কথাগুলাই মেয়েটারে কাছে নিয়ে আসবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং সত্যের পথে যারা থাকেন, সত্যের পথে যারা আছেন, আমি এর আগেও একটা পোস্টে বলছিলাম, সত্যের পথটা আসলে খুব আঁকাবাঁকা হয়, খুব বাধা আসে, বাট সত্যের পথ থেকে কখনো সরে যায় না। এবং সত্যের যে জায়গাটা, যে সম্মানের জায়গাটা, এটার আসলে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। দিন শেষে আপনারা মিথ্যার সাফল্য গলায় নিয়ে আপনারা বেশি দূর আগাইতে পারবেন না। হ্যাঁ, এবং সম্মানটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সম্মানটা নিয়ে চলার চেষ্টা করবেন। মান সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। তবে আমার মতো মানুষের, আমার আসলে ওইরকম কিছুই নাই। হ্যাঁ, এই জন্য কোনো কিছু ভয়ও নাই। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আরেকটা কথা বলি, রাজনৈতিক প্রসঙ্গে একটা কথা বলি। অনেক কথা তো বললাম নিজের প্রসঙ্গে। আমরা বাংলাদেশের মানুষ খুব শান্তপ্রিয় মানুষ, মাটির মানুষ, নরম মনের মানুষ, আবেগী মানুষ, বাংলাদেশের মানুষ। আপনারা হাতে গোনা কিছু সুবিধাভোগী নেতা নেত্রী যারা আছেন, বিশেষ করে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছেন, আমি কিন্তু কোনো পলিটিক্সের সাথে জড়িত না, না বিএনপি না আওয়ামী লীগ, আমি কোনো রাজনীতি করি না। আমি শুধুমাত্র একটা নীতিই করি, সেটা হচ্ছে ত্যাগ নীতি করি। তা আপনারা বিভিন্ন দেশে বসে থেকে আপনারা করতেছেন কি, এই যে এখানের ছেলেপেলেদেরকে ওদের ইমোশনের জায়গা থেকে নাড়া দিয়ে ওদেরকে উস্কায় দিচ্ছেন। ওনারা ওই গাড়িতে আগুন দিচ্ছে, বাড়িতে আগুন দিচ্ছে, ভাঙচুর করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। ভাই, আপনি আসেন না, একটা মানুষ আপনি জানেন যে এই একটা লোক, আপনারা যে গাড়িটা পুরাইয়া দেন একটা নেতার কথায়, একটা লোক কত কষ্ট করে, এমনও আছে যে তার সর্বস্ব দিয়ে এই গাড়িটা কিনছে, এবং এই গাড়িটা দিয়ে সে আয় রুজি করে সে দুমুঠো ভাত খায়া তার জীবনটা চালায় যাবে, তার পরিবারটা নিয়ে। আর আপনি একজন নেতার কথায়, উনি দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য বলে দিল, আর আপনারা যায় গাড়িটা পুরাই দিলেন। ওই লোকটা, এই গাড়িটার সাথে কয়েকটা ফ্যামিলি জড়িত, সবাইরে আপনারা ধ্বংস করে দিলেন। আপনি আসেন না। এবং আপনারা যারা এই নেতাদের কথা শুনে যাচ্ছেন, দেখেন তারা কিন্তু শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা, অথবা কোটি টাকা, অথবা লক্ষ টাকা নিয়ে বিদেশে যায় আরাম করে এসি রুমে বসে বসে ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আন্দোলনের ডাক দিয়ে দিতেছে। আর আপনারা পাগলের মতো ছুটে, কই তুই আইসা আন্দোলন কর, এমপি হইবি তুই, মন্ত্রী হইবি তুই, স্যার ডাকলে তোরে ডাকতে হইব, তোর সাথে দেখা করতে গেলে তখন শিডিউল লাগবো, অথবা পারবোই না। আমাদের মতো সাধারণ মানুষ তো দেখাই করতে পারবো না। হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ তো দেখাই করতে পারবো না। তো এখন ঘটনাটা কি ঘটছে, এই তুমি সব সুবিধা ভোগ করবা, তুমি ভিআইপি লাইফস্টাইল লিড করবা, তুমি সব কিছু করবা, আর আগুন দিবে যায় আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলি, সাধারণ জনগণ, এদেরকে উস্কাইয়া দিয়া সমাজটারে অশান্তির দ্বার পর্যায়ে নিয়ে আসবা। আবার তোমরা এই লিস্ট করবা, কে কী বললো, এই করলো, সেই করলো। এগুলো তো আসলে না। নেতা কেমনে হয়েছে? তুমি মার পেট থেকে পড়ে নেতা হয়ে গেছো, নেতা তোমার বানানো হয়েছে। কে বানাইছে? জনগণ। কাজেই আমরা যারা আছি, কিশোরগঞ্জের ভাইদেরকে বলতেছি, এবং যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে বলতেছি, কারো কথায় কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না। এই দেশটা আমার, বাংলাদেশ আমার মা, এই দেশটা আপনার ঘর, এই দেশটা আপনার জমিন,
এই দেশের একটা জিনিস নষ্ট হওয়া মানে আপনার ঘরের একটা জিনিস নষ্ট হওয়া। এই দেশটাকে কোনোভাবেই অশান্তির জায়গায় নিয়ে যায় না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। একটা মানুষ নিরাপদে চলতে চায়, নিরাপদে থাকতে চায়। কোনো আগুন দেওয়া, কোনো পোড়ায় দেওয়া, কাউরে ঢিল মারা, এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। আমার মতো একজন, আমি শোয়েব, আমার মতো একজন সাধারণ মানুষের অনুরোধ থাকবে, আপনারা এই কাজটা করবেন না। আর নেতাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, আন্দোলন করতে হলে আপনি আসেন। 17 বছর সুবিধা ভোগ করে গেছেন আপনি, এবং আপনার যারা ছিল আশপাশের, তারা আসেন, আইসা আন্দোলনটা করেন। হ্যাঁ, ওই যারা স্টুডেন্ট, যারা তাদের সামনে একটা ভবিষ্যৎ আছে, তাদের দিয়ে কোনো ধরনের আন্দোলন করায়া, ওদেরকে জেলের ঘানি খাটাইয়া ওদের জীবনটা নষ্ট করেন না। আপনি আসেন, আপনার সন্তানরে পাঠান। আপনার সন্তান বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, চাকরি করবে, আর আপনি এদেরকে দিয়ে কামলা খাটাবেন, এদেরকে দিয়ে হুকুম দিবেন। মগের মুলুক পাইছেন। মানুষ আপনাকে ভালোবাসে, পছন্দ করে, তার মানে এই না যে আপনি তারে দিয়ে যা খুশি তাই করাবেন। ওই যে ফেসবুকে আসে, মানে বিভিন্ন ধরনের কাজকাম তারা করতে যায়। এই যে অগ্রণী ব্যাংকে গ্রামীণ ব্যাংকে সেদিন দেখলাম একজনে আগুন দিল। আপনার ছেলে দিছে, কাউরে না কাউরে দিয়ে দেওয়াইছেন। আপনার ছেলেরে পাঠান যে অমুক জায়গায় যায় আগুন দিয়ে, আপনার ছেলেরে পাঠান, আপনি আসেন। সুবিধা বুক করবেন আপনি। সাধারণ মানুষের দিয়ে কেন বিশৃঙ্খলা করান, ওদের ব্রেনটা ওয়াশ করে? কাজেই এগুলা থেকে দূরে থাকবেন। এবং বাংলার মানুষকে আমি বলতে চাই, আপনাদের সবার মাধ্যমে আমি জানাইতে চাই, আপনারা কারো কথায়, কোনো ধরনের উস্কানিমূলক কথায় আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা এই দেশটার মধ্যে করবেন না। আপনারা দেশকে ভালোবাসেন, আমরা 10 জন যদি ভালোবাসি দেশকে, তাহলে একজন কেউ নষ্ট করতে পারবে না পরিবেশ। আপনারা শক্ত থাকলে তারাও শক্ত থাকবে, আপনারা ভালো থাকলে তারাও ভালো থাকবে, ভালো থাকতে বাধ্য তারা। আপনাদের সোনালী ব্যাংক আমার বাড়ির নিচে। ভাইয়া কলকাতা এলে আসবেন। বোন, কলকাতায় 2বার গেছিলাম, কলকাতায় ছিলাম, খুব ভালো লাগছে কলকাতা। ইনশাল্লাহ এক সময় গেলে আপনার সাথে দেখা হবে। আবারও যাওয়ার ইচ্ছা আছে। তো এখন তো মনে হয় ইন্ডিয়ার ভিসা মনে হয় দিচ্ছে না, তবে আমি এর আগে 2বার গেছি কলকাতায়, বেশ কিছুদিন ছিলাম ওখানে, কলকাতাতেই ছিলাম। তো আপনিও বাংলাদেশে আসলে, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আপনিও বাংলাদেশে আসলে কিশোরগঞ্জে আসবেন, ঘুরে যাবেন আমাদের এখান থেকে, আপনাকে দাওয়াত থাকলো। এবং আপনাদের সবার সহযোগিতা চাই, আপনারা সবাই আমার পাশে থাকবেন। কারণ আমি আসলে আমার সানভির ফিউচারটা নিয়ে এখন কনফিউজড, আমি আমার সানভির জীবনটা নিয়ে এখন কনফিউজড। হ্যাঁ, এর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। মহারোজ আবার ইনশাল্লাহ আবার হয়তোবা যাব, আপনাদের এখানে যাওয়ার ইচ্ছা আছে, আমার খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো ধরনের কথা বলি নাই, আমার কথায় কেউ আঘাত পেলে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন। ইনশাল্লাহ এই যে আপনার মতো করেই হয়তো বা অনেকে আমার পাশে এসে দাঁড়াবে। তো আমি আরেকটা জিনিস বলি, আমার এই ফেসবুক থেকে আমি লাইভে অনেক সময় আমাদের যে আমি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, আমি যেখানে জব করি, আমার চাচার প্রতিষ্ঠান, তো ওখানে আমাদের হচ্ছে প্লট বিজনেস হয়, ফ্ল্যাট বিজনেস হয়, আমি প্লট বিক্রি করি, ফ্ল্যাট বিক্রি করি, এই ধরনের কিছু লাইভও আমি করি। তো কিশোরগঞ্জের অথবা কিশোরগঞ্জের আশপাশের যারা আছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সব ধরনের সব কিছু আবারও এর আগেও আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি, তো এখনও ইনশাল্লাহ দেখাবো। আপনি সাবধানে থাকবেন ইনশাল্লাহ। ভাই আমি আসলে সাবধানেই আছি, আল্লাহর রহমতে কিশোরগঞ্জে যখন আছি ভালো আছি।
আপনারাও সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি। এবং দাওয়াত থাকলে একদিন কিশোরগঞ্জে সবারই আসবেন, দেখা হবে, কথা হবে আমাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।